বাসায় ফিরলে কি সমস্যা? জুলেখা ভাবলিশহীন সুরে বলল। হয়তো কাজের চাপে আসতে পারছে না। সিরাত হতবিহ্বল হয়ে যায়। এতক্ষণ টিভি দেখছিল আর দরজার দিকে উকি ঝুঁকি দিচ্ছিল সে। কিন্তু এখন চঞ্চল মনটা অসহ্য রকম অনুভূতিতে জেঁকে ধরল। জুলেখা আবারও বলল, কালক সম্ভবত আসবে না, কিন্তু তারপরের দিন অবশ্যই আসবে। উদ্ধৃতি চিহ্ন। জুলেখার আগের কথায় যতটা না কষ্ট হচ্ছিল, এই কথা শুনে মুহূর্তেই মস্তিষ্ক গরম হয়ে যায়। রাগ তরতর করে বেড়ে গেল ওই অসহ্য পুরুষটার জন্য। সে রাগে পানিয়ে ফ্লোরে বাড়ি দিয়ে বলল, আমাকে ডাকবে না, খিদে পায়নি। জুলেখা তার সব কাণ্ডকারখানা অবলোকন করল। মনে মনে হাসল সে। তারপরও ডাকল, ভাবি, রাতে কিন্তু খিদে লাগবে, খেয়ে যান। বলছি না, খাবো না। উদ্ধৃতি চিহ্ন। তারপর সেই যে শব্দ করে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল। আর কোনো সারা শব্দ নেই। জুলেখা খাওয়া দাওয়া করে জিনিসপত্র গুছিয়ে নিজেও ঘুমাতে যায়। সকালে প্রাইভেট আছে তার। সিরাত রাতে এপাশ ওপাশ করে অনেক কষ্টে ঘুমায়। পরের দিন না খেয়েই ভার্সিটি চলে গেল। সায়রার সাথে থাকায় মনের ভেতর অশান্তি, হৃদয় একটু ঠান্ডা হয়েছে। কিন্তু অভিমানের পাল্লা বাড়ছে। সেই নিজেই হতভম্ব। চোখে বিস্ময় নিয়ে ভাবল, কেন ওই অসহ্য পুরুষের জন্য তার কেমন কেমন লাগছে। কাল আসেনি বলে, সে আসুক আর নাই আসুক তার কি যায় আসে। বেপরোয়া মনকে ভুজুং বুঝিয়েও মন ভালো হল না। ক্যান্টিনে কিছু খেয়েই মুখ ফুলিয়ে বসে রইল। সায়রা একাই আজ বকবক করছে। কয়েকবার সিরাতকে জিজ্ঞেসও করল, কোনো সমস্যা হয়েছে কিনা। ওদিকে সিরাত চুপ, মুখ থেকে একটি কথাও বের করছে না। শেষে মেকি রাগ দেখিয়ে সায়রা তার মাথায় চাটি মে তারা চিহ্ন রে বলল, ধুর বা তারা চিহ্ন ল, এমন পেঁচার মতো মুখ করে আছিস কেন? বিরক্তিকর। উদ্ধৃতি চিহ্ন। সিরাত করুণ চোখে তাকাল। তার এই মুহূর্তে তর্ক করতে ইচ্ছে করছে না। সায়রা আবারও বলল, নেক্সট টাইম মুখ কালো করে একদম আমার কাছে আসবি না, আড্ডা দেওয়ার মুডটাই নষ্ট করে দিলি। ধুর ছাই। সায়রা উঠে পড়ল। সিরাতও ব্যাগ কাঁধে নিয়ে অলস ভঙ্গিমায় তার পিছন পিছন হাঁটতে থাকে। হেলেদুলে হেঁটে বলল, রাগ করিস না, আমার ভালো লাগছে না। উদ্ধৃতি চিহ্ন। সায়রা তার কথায় একদম পাত্তা দিল না। মুখ বাঁকিয়ে গেইটের বাইরে এসেই রিকশায় উঠল। সিরাত কপাল কুঁচকে তাকাল। এটা কি হলো? চোয়াল ঝুলিয়ে তাকিয়ে রইল সায়রার যাওয়ার দিকে। উচ্চস্বরে ডাকল, সায়রা, চলে যাচ্ছিস কেন? ফুচকা খাওয়ার কথা ছিল না? তোর সাথে কথা নেই। উদ্ধৃতি চিহ্ন। সিরাত আবারও ডাকল, বেশি বেশি করছিস কিন্তু। আমার কথা শোনার দরকার ছিল তোর। জোরে জোরে বললেও কোনো কথাও সায়রার কানে পৌঁছাল না। রিকশা তাদের চোখের আড়ালে চলে গেছে। সিরাত মুখ ভার করে দাঁড়িয়ে রইল ঠাই। তপ্তশ্বাস ফেলে তাকালো আকাশের দিকে। সকালের রোদ উজ্জ্বল আকাশ এখন মেঘলা আকাশে রূপান্তরিত হয়েছে। হঠাৎ প্রকৃতিও বুঝি অভিমান করেছে তার মতো। যে কোনো সময় গর্জন করে বৃষ্টি নামতে পারে। কালো হয়ে চারপাশ ছেয়ে যাবে। ভাবনার মাঝেই হঠাৎ পেছনে থেকে পরিচিত গম্ভীর আওয়াজ এলো, আকাশে কি দেখছো সুইটহার্ট? আমি তো তোমার পেছনে। উদ্ধৃতি চিহ্ন। আকস্মিক ঘটনায় সিরাত ভরকে যায়। ভয়ে ভেতরটা ধক করে উঠল। সে কি স্বপ্ন দেখছে? দিন দুপুরে পাতারা চিহ্ন গল হয়ে গেল নাকি? প্রমুখ কিভাবে এই সময়ে আসবে? সে চোখ নামিয়ে পেছনে ঘুরতেই তার বাহুতে কারো হাতের স্পর্শ পেল। ফের কেউ বলল, রাগ করেছ নাকি? শুনলাম আজকাল আমার জন্য অপেক্ষা করো। না খেয়ে থাকো? এত রাগ থাকে কোথায়? চলো আজ দুপুরে একসাথে খাবো। সিরাত পেছনে ফিরল ধুরু ধুরু বুক নিয়ে। ঘুরে দাঁড়াতেই প্রমুখের বুকের কাছে মাথা ঠেকে যায়। মুহূর্তেই পা ঠান্ডা হয়ে আসছে। এ যে অপ্রত্যাশিত। সে ভুল দেখছে না তো? মাথা উঁচু করে দেখল, এক হাত পকেটে গুজে তার দিকেই ঝুঁকে আছে প্রমুখ। ডান হাতটা সিরাতের বাহুতে। সে বড় করে কয়েকবার শ্বাস নিল। অস্পষ্ট স্বরে বলল, এটা সত্যি কি আপনি? প্রমুখ ভ্রু কিঞ্চিত করে ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, কোনো ডাউট আছে? উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখে একরাশ বিস্ময় নিয়ে এখনও তাকিয়ে আছে। প্রমুখ ওষ্ঠ বাঁকিয়ে হেসে সিরাতের হাত নিজের মুঠোয় নিল। এরপর এগিয়ে গেল গাড়ির কাছে। সিরাতও যন্ত্রের মতো প্রমুখের ইশারায় গাড়িতে বসে। ড্রাইভিং সিটে বসে মেয়েটির দিকে তাকায়। এখনও সিরাত চোখ বন্ধ করে কিছু ভাবছে। প্রমুখ ঝুঁকে গভীর নয়নে দৃষ্টিপাত করল। চোখ পড়ল, সিরাত সিট বেল্ট বাঁধেনি। কি এত ভাবছে যে সিট বেল্ট বাঁধতে ভুলে গেছে?
অতঃপর নিজেই একদম কাছে ঝুঁকে গিয়ে সিট বেল্ট বেঁধে দিল। একটু সরে বুকে দুহাত গুজে তাকিয়ে রইল অনিমেষ। এত কাছে পুরুষালী স্মেল পেয়ে মনটা আরও এলোমেলো হয়ে যায় সিরাতের। এক প্রকার নেশা ধরে গেল। হঠাৎই চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে পারফিউমের করা ঘ্রাণ অনুভব করল। মাথাটা তার ঝাঝা করে উঠে। তার এইসব কিছু কি পাশের মানুষটি বুঝতে পারছে? আচমকা চোখ খুলতেই নজর গেল প্রমুখের দিকে। ধরা পড়ে যাওয়ায় দম বন্ধকর অবস্থা হতেই জানালার বাইরে মুখ দেয়। প্রমুখ মুচকি মুচকি হেসে হঠাৎই সিরাতের গা ঘেঁষে বসল। বউয়ের কাঁধের সিল্কি চুলগুলো সরিয়ে কণ্ঠ অত্যন্ত নিচু করে বলল, এখনও বিশ্বাস হচ্ছে না, নাকি রাগ পুষে রাখছ? সিরাত যত পারছে ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই লোক সবসময় করা পারফিউম কেন দেয়? তাছাড়া দূরে যাচ্ছে না কেন? ভেতরের যন্ত্রটা বিরতিহীনভাবে লাফাচ্ছে, আর একটু দম বন্ধ করে রাখলে সিরাতমতারা চিহ্ন রেই যাবে। মুখ ফুটে বলতেও পারছে না। এত কাছে আসবেন না প্রমুখ। আমার মতারা চিহ্ন রে যাওয়ার মতো অনুভূতি হয়। আপনার পারফিউমের স্মেল নাক থেকে একদম নিউরনে নিউরনে পৌঁছে যায়। মস্তিষ্ক কাজ করা বন্ধ করাই অদ্ভুতভাবে নেশা ধরে যাচ্ছে। প্লিজ আমার থেকে দূরত্ব বজায় রাখুন। উদ্ধৃতি চিহ্ন। তার ভাবনার মাঝেই প্রমুখ আরও নিকটে আসল। সিরাত পারছে না দরজা খুলে বাইরে পড়ে যেতে। একদম কর্নারে গুটি-সুটি হয়ে চেপে বসেছে। প্রমুখ দুষ্টু হেসে হঠাৎই বাম হাত বাড়িয়ে সিরাতের কোমর ধরল। মিলি সেকেন্ডের মধ্যেই এক ঝটকায় তার কোলে নিয়ে আসে। সিরাত একটার পর একটা ঘটনায় বিস্মিত হচ্ছে। ঝুঁকি সামলাতে না পেরে আপনা আপনি হাত দুটি চলে গেল প্রমুখের কাঁধে। চোখ বড় বড় করে তাকিয়ে রইল ছেলেটির মুখের দিকে। প্রমুখ পেছনে থেকে দুহাতে পেট জাপটে ধরে বলল, কথা বলছ না কেন? মুখে বাক্য আসছে না? আমি হেল্প করব। সিরাত হালকা ঢোক গিলল। প্রমুখ তৎক্ষণাৎ সেকেন্ডের ব্যবধানে এক আকস্মিক ঘটনা ঘটিয়ে ফেলল। সিরাতের চুল গলা থেকে সরিয়ে মুখ ডুবাল সেখানে। এবার সিরাত শেষ। যেটুকু আতনায় পানি ছিল তাও শেষ। আর নিতে না পেতে শার্ট খামচে ধরল অজান্তেই। চোখ দুটি আবেশে বন্ধ করল। নিঃশ্বাস ঘন হওয়ায় বুক উঠানামা করছে ক্রমগত। প্রমুখ ছোট একটা চুমু খেয়ে তৎক্ষণাৎ সে জায়গায় কামড় বসিয়ে দেয়। আদরে ছোঁয়ায় সিরাত গুমিয়ে অস্পষ্ট শব্দ করল। সেকেন্ড গেল, মিনিটের ঘরও পার হল, তবুও প্রমুখের ছাড়ার নাম নেই। হালকা ব্যথায় সিরাতের হাত চলে গেছে প্রমুখের চুলে। সিরাতের অস্থিরতা অনুভব করল প্রমুখ। মেয়েটা মোটেও প্রস্তুত ছিল না, চোখ আবেশে বুজে আছে। ঘন ঘন শ্বাস ফেলছে। প্রায় 2 মিনিট পর ছেলেটি নিজেই ছেড়ে দেয়। প্রমুখ কামড় দেওয়া জায়গাতেই আস্তে আস্তে ভেজা চুম্বন করল। হালকা লাল দাগ লক্ষ্য করল সেখানে। মনে মনে তৃপ্তি পেল ভীষণ। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে গলা থেকে মুখ তুলে তাকিয়ে রইল সিরাতের দিকে। এখনও শক্ত করে প্রমুখকে ধরে অনবরত হাঁপাচ্ছে। বুঝে উঠার আগেই এসব হয়ে যাওয়ায় সিরাত নিজের মধ্যে নেই। সময় লাগবে স্বাভাবিক হতে। প্রমুখ ওষ্ঠ প্রসারিত করে আবারও চুমু খেল তার কপালে। অতঃপর আস্তে করে কোল থেকে নামিয়ে দেয়। সিটে বসিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, এবার প্রমাণ পেয়েছ? স্বপ্ন নয়, সত্যি এসেছি। সিরাত ঘন ঘন শ্বাস ফেলছে আর ঢোক গিলছে। লজ্জায় তাকাতে পর্যন্ত পারছে না। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে যা কিছু হল এসব কল্পনা, মোটেও সত্যি নয়। বারবার প্রার্থনা করল সব মিথ্যে হয়ে যাক। কিন্তু ভাবনা সহায় হল না, এসব যে সত্যি। দিন দুপুরে প্রমুখ কিভাবে পারল এসব করতে? লজ্জায় মস্তক নত করল। পাশ থেকে পানির বোতল বাড়িয়ে প্রমুখ বলল, কথা বলো সিরাত, আমার আদর কি তোমার ভালো লাগেনি? সিরাত তবুও চুপ। প্রমুখ মাথার চুল হাত দিয়ে পেছনে গুজে বলল, ভালো না লাগলেও আমার কিছু করার নেই বউ। তবে তুমি চাইলে আরও কয়েকটা চুমু আমার থেকে আদায় করে নিতে পারো। আমার কোনো আপত্তি নেই। বিকজ চুমু, আদর সব বউয়ের অধিকার বলে কথা। কিন্তু সিরাত, ভুলেও আমি সরি বলতে পারবো না। কারণ কাল কবির অপমান করেছে। ওর সাহস কত আমাকে আনরোমান্টিক বলে। ইচ্ছে তো করছে ভিডিও অন করে আবার তোমাকে চুমু খাই। তারপর ওর মুখের উপর ছুঁড়ে বলি, এই দেখ সাতারা চিহ্নলা। উদ্ধৃতি চিহ্ন। সিরাত তার কথায় রীতিমতো হতভম্ব হচ্ছে। এদিকে লজ্জা, তার মধ্যে বেফাঁস কথাবার্তা, ভাবতেও পারছে না দিন দিন সামনের মানুষটি চরম নির্লজ্জ হচ্ছে। সে শুকনো ঢোক গিলে চুপ করে বসে রইল। কথা আটকে গেছে গলাতেই।
কয়েক মিনিট পরেও উত্তর না পেয়ে এবার প্রমুখের মেজাজ বিগড়ে যায়। মৃদু ধমক দিয়ে বলল, পানি খাও, সেকেন্ডের মধ্যে কথা না বললে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিব। হঠাৎ এমন থ্রেট খেয়ে সিরাত থতমত খেয়ে ভয়ার্ত চেহারায় তাকালো তার দিকে। সে কিভাবে বুঝাবে তার ভেতরে ঝড় বইছে? ভয়ে মুহূর্তেই রে পানির বোতল নিয়ে ঢকঢক করে অর্ধেক বোতল পানি খেয়ে ফেলে। বোতল প্রমুখের হাতে দিলে সেও অল্প খায়। অতঃপর হিন্দি গাল ছেড়ে গাড়ি স্টার্ট দিল। ডানহাত দিয়ে গাড়ি চালল আর বামহাত বাড়িয়ে আলতো করে সিরাতের কোমর জড়িয়ে একদম নিজের কাছে নিয়ে আসে। সিরাত করুণ চোখে বাইরে দৃষ্টি দিয়ে চুপ করে রইল। প্রমুখের কাণ্ড দেখে মনে হচ্ছে সে খুব খুশ মেজাজে আছে, আজ একটার পর একটা অস্বাভাবিক কাজ করছে। মাথার ইঞ্জিন নষ্ট হয়ে যায়নি তো? দুপুরে ভালো একটি রেস্টুরেন্টে দুজনে খাওয়া দাওয়া করে। প্রমুখ পেট ভরে খেলেও সিরাতের ব্যাপার উল্টো। সে এখনও ঘোরের মধ্যেই আছে, তখনকার ঘটনা চোখে ভাসছে। মুখ লুকানোর বৃথা চেষ্টা করছে সে। একটু পরপর নিজের অজান্তেই গলায় হাত চলে যাচ্ছে। সেখানে প্রমুখের ঠোঁটের স্পর্শ, তার শরীর থেকেও পারফিউমের ঘ্রাণ আসছে। ততবারই সে কল্পনায় ডুবে। খাওয়া শেষে প্রমুখ জানালো, আজ সিরাতকে নিয়ে সারা শহর ঘুরবে। রাত যতই হোক ঘুরে ফিরে তারপর বাসায় যাবে। যেহেতু সিরাত সবসময় বাসায় থেকে বিরক্ত, তাই সেও দ্বিমত করল না, বরং খুশি হল। প্রমুখ বিকেলের শেষ প্রহরে একটি পার্কে ফুচকা আইসক্রিম কিনে দিয়ে বলল, এখনও লজ্জা পাচ্ছ? কি অবস্থা দেখো, শুধু একটা কামড়ই দিয়েছি, বাসর তো করিনি। তাহলে দেখছি 1 মাস মুখ দেখাতেই পারবে না। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখ খিচে রাগ করার ভান করে জবাব দেয়, বাজে কথা বন্ধ করুন, অসহ্য পুরুষ। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ ফিসফিস করে বলল, অভ্যাস করতে শিখো সুইটহার্ট, অভদ্র পুরুষের অভদ্র কথা মানিয়ে নিতে শিখো। সিরাত উঠে চলে গেল পার্কে ফুল বিক্রি করা বাচ্চাদের কাছে। প্রমুখ শটান হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল তাদের। সিরাত হাসছে তাদের সাথে, সেও জোরে হাত ছাড়ল। পিচ্ছিরা এদিকে এসো। সবাই হৈ হৈ করে দৌড়ে চলে আসে। তাদের সাথে বাধ্য হয়ে সিরাতও আসলো। প্রমুখ তাদের সবাইকে বলল, সবগুলো ফুল তোমাদের আপুকে দিয়ে দাও। বাচ্চাগুলো হৈহট্টগোল লাগিয়ে দেয়, কার আগে কে দিবে। সিরাত ফুলগুলো হাতে নিয়ে নাকের কাছে নিল। সুবাস অনুভব করে মুচকি মুচকি হাসল। পরক্ষণেই মুখ ভেঙচিকে তারা চিহ্নটে দেয় প্রমুখকে। প্রমুখ পকেট থেকে টাকা বের করে 4 জনকে 10,000 টাকা দিল। মাঝে সহজ কিছু প্রশ্ন ধরে বলল, এগুলো কেন দিলাম জানো? তোমরা সঠিক উত্তর দিয়েছ তাই। উদ্ধৃতি চিহ্ন। এক পিচ্ছি বলল, আপনি সহজ প্রশ্ন ধরলেন কেন? 4+4 এটা তো সবাই পারে। তারপর জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি, নামাজ কয় ওয়াক্ত, 5টি ফুলের নাম, এসব পানির মতো সহজ। উদ্ধৃতি চিহ্ন। উহু, অনেকে পারে না, যেমন তোমাদের আপুই পারে না। সিরাত এতক্ষণ প্রমুখের কার্যকলাপ দেখছিল। বাচ্চাদের সাথে তারা চিহ্ন নসুটিতে বিমোহিত হচ্ছিল সে। কিন্তু শেষে তাকে হেনস্থা করাই গাল ফুলিয়ে বলল, সব মিথ্যে কথা, ওই অসহ্য লোকের কথা শুনবে না। চলো বাচ্চারা, আমরা খেলি। উদ্ধৃতি চিহ্ন। পিচ্ছিগুলো দৌড়ে চলে গেল সিরাতের কাছে। সিরাত দৌড়াচ্ছে, তাকে ধরার জন্য বাচ্চাগুলোও দৌড়াচ্ছে। সেখান থেকে হাসির খিলখিল শব্দে চারপাশ মুখরিত হয়ে গেল নিমেষেই। প্রমুখ বেঞ্চে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই দৃশ্য দেখে তার মনে হল, এত সুন্দর দৃশ্য কোথায় হয় না। চট করে পকেট থেকে ফোনে ফতাফত কয়েকটা ওদের ছবি তুলল, মেমোরিজ করে রাখা যাবে। সিরাত হয়তো খুশি হবে। অতঃপর সন্ধ্যা নামায় প্রমুখ ডাক দিল তাদের। বাচ্চাগুলো সহ সিরাত হাঁপাতে হাঁপাতে আসল। প্রমুখ রাগ দেখিয়ে বলল, এত বড় দামড়ি হয়ে লাফাচ্ছিলে কেন? একদম আমার সামনে এসে হাঁপাবে না। সিরাত সরু চোখে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বাজে কথা রাখুন, পানি, পানি খাবো। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে সিরাত সহ বাচ্চাদের সামনের আইসক্রিম পার্লারে নিয়ে যায়। যার যেটা ইচ্ছে নিতে থাকে। সিরাত মাঝে মাঝে আর চোখে দেখতে লাগল শেষ বিকেলের এক অচেনা পুরুষকে। আসলেই কি কিছু মাস আগের সেই প্রমুখই এখন তার সামনে দাঁড়ানো? প্রমুখ ভ্রু নাচিয়ে ইশারা করতেই সিরাত না বুঝাল। পিচ্ছি 4টে ইচ্ছে মতো চিপস, বিস্কুট, চকলেট আরও খাবার নিয়ে নেয়। প্রমুখ পাশের দোকানের সব বিল মিটিয়ে তাদের বিদায় জানাল। সেও সিরাতের জন্য চকলেট,
ড্রিঙ্ক আর আইসক্রিম এনে গাড়িতে বসে। সিরাতও পাশে বসে বলল, আপনি কি আসলেই আগের সেই একঘেয়ে উশৃঙ্খল বেপরোয়া রগচটা পাষণ্ড প্রমুখ চৌধুরী? আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। গাড়ি চালাতে চালাতে সামনে দৃষ্টি রেখে প্রমুখ উত্তর দেয়, প্রমাণ চাই? তাহলে আরেকটা কামড় বসিয়ে দেই। নেক্সট টাইম তোমার রসালো কোমল গলা টেস্ট করে দেখব নাকি? কি বলো বেইবি, কথা বলো। উদ্ধৃতি চিহ্ন। সিরাতের আগ্রহ সহিত মুখটাও অটোমেটিক বন্ধ হয়ে গেল। প্রমুখ অধর বাঁকিয়ে হেসে সরু চোখে তাকিয়ে বলল, কি হলো, এটুকুতেই মুখ বন্ধ হয়ে গেল? একটু আগে তো খই ফুটছিল। উদ্ধৃতি চিহ্ন। মুখ বন্ধ হবে কেন? প্রমুখ ফট করে চোখ টিপমে তারা চিহ্ন রে নরম সুরে বলল, আমাকে চিনতে পারো নি এখনো? চিনতে চিনতে বুড়ি হয়ে যাবে। তবুও সাকসেস হবে নাকি সন্দেহ? কিন্তু তোমাকে অর্ধেক চেনা হয়ে গেছে বেইবি। বাকি অর্ধেকও খুব শীঘ্রই চিনে ফেলব। এতটাই চিনব যে তোমার দেহের প্রতিটি ভাঁজে প্রমুখের স্পর্শ লেগে থাকবে। শুধুমাত্র প্রমুখ ব্যতীত কেউ নয়। শরীরের রন্ধ্রে রন্ধ্রে আমার ছোঁয়া বিচরণ করবে। সারাক্ষণ প্রমুখ চৌধুরীর গান গাইবে। সিরাত লজ্জায় গরম ধোয়া বের হওয়া কান চট করে চেপে ধরল। চিৎকার করে বলল, দোহায় লাগে, এবার চুপ করুন অসহ্য পুরুষ। মুখে লাগাম টানুন। আমার ভুল হয়ে গেছে, আপনি প্লিজ মাফ করে দিন। আর জীবনেও আপনার সাথে তর্ক করব না, কিছু বলবও না। প্রমুখ ওষ্ঠ বাঁকিয়ে হেসে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। সিরাতকে জব্দ করার ওষুধ পেয়ে গেছে, সেটা কাজেও লেগেছে আজ। রাতের নির্জন শান্ত রাস্তা, ফুরফুরে বাতাসে গা কাটা দিয়ে উঠছে। রাত আনুমানিক ৮টা। পূর্ণিমার আলোয় আজ চারপাশটা খা খা করছে। তারাগুলো ঝলঝল করে সাদা থালার মতো চাঁদের চারপাশে ঘুরছে। নদীর কিনারায় পিছালা রাস্তায় কালো রঙের গাড়ি রাখা। আজ শহরের এপাশ ওপাশ ঘুরে মাত্রই এখানে আসল। পরিবেশটা শীতল, মানুষজনও খুব কম। কেউ নিচে বসে আড্ডা দিচ্ছে, নয়তো অনেকে চা খাচ্ছে। সিরাত প্রমুখ পাশাপাশি দাঁড়িয়ে তাকিয়ে আছে ভরা নদীর উথাল পাতাল ঢেউ দিকে। জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে সারাক্ষণ। সিরাত দুহাত ছড়িয়ে বুক ভরে শ্বাস নিল, প্রমুখের কোনো সারা শব্দ নেই। হঠাৎই নিশ্চুপ হয়ে প্রকৃতি অনুভব করছে। তার ভেতরে কি চলছে বুঝা মুশকিল। ঠান্ডা শিরশির বাতাস গায়ে লাগায় দুহাত বুকে ভাঁজ করল। কিছুক্ষণ পর পাশ ফিরে এক নজর সিরাতকে দেখল। আজ যেন খুশিতে সিরাতের মুখ থেকে হাসি সরছে না। চেহারায় লাবণ্য ফিরে এসেছে। প্রমুখ চোখ বন্ধ করে অনুভব করছে নদীর ঢেউ, সুসু বাতাস আর নিস্তব্ধতা। কিছুক্ষণ পর নিজেই প্রথম এতক্ষণের নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলল, মন ভালো হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। সিরাত চট করে মাথা ঘুরিয়ে মৃদু হাসল। আস্তে আস্তে এগিয়ে গাড়ির উপর বসে প্রমুখ বলল, এখন যা বলবো সব কথা মন দিয়ে শুনবে। কথার মাঝে কোনো প্রশ্ন চলবে না, ঠিক আছে? উদ্ধৃতি চিহ্ন। সিরাত ভ্রু কিঞ্চিত করে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল। এরপর প্রমুখের সামনে দাঁড়িয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝায়। প্রমুখ মুচকি হেসে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলল। আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, গল্পটি আমার মা বাবার, ইহসান চৌধুরী আর প্রিয়ন্তী চৌধুরীকে নিয়ে। একটি অসাধারণ ভালোবাসার গল্প, যেখানে মৃতারা চিহ্ন তত্ত্বর আগ পর্যন্ত দুজন দুজনের কাছে ছিল। কিন্তু ভাগ্য খারাপ, কোন শকু তারা চিহ্ন নির্বিষা তারা চিহ্ন তো নষ্ট নজর চলে গিয়েছিল তাদের পবিত্র ভালোবাসার উপর। সকল ভালোবাসা ওইদিনই শেষ হয়ে যায়। কপাল পুড়ে গেল তাদের রেখে যাওয়া আদরের পবিত্র চিহ্নের। মায়ের সোনার টুকরো ছেলেটার নির্মম অবস্থা, তাকে এই নিকৃষ্ট পৃথিবীতে একা ফেলে চলে গেছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ আনন্দেই একা একা বলল, আজ থেকে অনেক বছর আগের কথা। তখন প্রিয়ন্তী চৌধুরী মাত্রই কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে পা রাখে। চেহারায় সদ্য যুবতী নারীদের সৌন্দর্য উপচে পড়ছে। ঘন চোখের পাপড়ি, গোলগাল মুখ, চোখা নাক, লম্বা চুল আর সারাক্ষণ ঠোঁটে লেগে থাকত হাসি। মনে হতো মেয়েটি কখনো কাঁদতেই জানে না। বাবা মায়ের আদরের বড় মেয়ে, তার থেকে 2 বছরের ছোট রাকিব চৌধুরী। প্রিয়ন্তীর মিশুক আচরণের ফলে সবার সাথে অল্প সময়েই মিশে যায়। ঠিক তেমনি তাদের ভার্সিটির সিনিয়র ভাই প্রিয়ন্তীকে ভালোবেসে ফেলে নবীন বরণ অনুষ্ঠানে। ফর্সা গায়ে লাল রঙের শাড়ি, স্টেজে প্রেজেন্টেশন করছে ফার্স্ট ইয়ারের হয়ে। সেই মুহূর্তে গম্ভীর রাগচটা ইহসানের 23 বছরের জীবনে প্রথম প্রেমের ফুল ফুটে। প্রথম দেখাতেই পাঞ্জাবি পড়ুয়া ছেলেটি থমকে যায়।
চোখে মোটা ফ্রেমের চশমাটা ওই দিন খুলে আবারও পড়ছিল। শুরু হয় একটু একটু করে লুকিয়ে ভালোবাসার। মুখে স্বীকার না করলেও ধীরে ধীরে ভালোবাসা গাঢ় রূপ নেয়। একদিন না দেখলে হাসফাস লাগতে শুরু করে। কিন্তু স্বভাবের দিক থেকে প্রিয়ন্তী আর ঈশান ছিল পুরোটা উল্টো। প্রিয়ন্তী চঞ্চল, মিশুক, হাসিখুশি আর দুরন্ত। ঈশান সে দিক থেকে এসবের একটাও না। সারাক্ষণ বন্ধুবান্ধব, আড্ডা, পড়াশোনা, রাগী, আর অল্প বাক্য বিনিময় করাই তার স্বভাব। এই আচরণের জন্যই 2 মাস দূর থেকেই শুধু লুকিয়ে দেখে গেল প্রিয়ন্তীকে। কিন্তু কোনো ছেলের সাথে ঘুরতে দেখলেই পরের দিন এমন হুমকি দিত, ভয়ে কেউ ফ্রেন্ডশিপ করত না মেয়েটির সাথে। কারণ ঈশানের বন্ধু আলিফ ছিল প্রিন্সিপালের ছোট ছেলে। পড়ালেখায় ভালো বলেও কেউ তাদের সাথে লাগতে আসত না। কিন্তু বেচারা ঈশানের সব সিক্রেট আলিফ জানত। দুজনের বন্ধুত্ব ভাইয়ের মতো। একসময় সব বন্ধুরাও জেনে গেল, পোড়াকু, চুপচাপ ছেলেটার অস্থিরতার কারণ। সবাই প্ল্যান করল, যে করেই হোক মেয়েটাকে ইমপ্রেস করবে। এই প্রথম বন্ধু প্রেমে পিছলে পড়েছে, হাত গুটিয়ে বসে থাকলে হবে? ঈশান চৌধুরী বন্ধুদের দুষ্টুমি প্ল্যানে টু শব্দ করল না। শুধু প্রেমিকাকে নিজের করে পাওয়ার তীব্র ইচ্ছে। ফ্রেন্ড সার্লেকের রাইমা, বন্ধুদের প্ল্যান অনুযায়ী, প্রিয়ন্তীর সাথে ভাব করতে থাকে। মিশুক মেয়েটিও আস্তে আস্তে ক্লোজ হয়। 15 দিনেই আপু বলতে পাক তারা চিহ্নল। রাইমার অসাধারণ কাজ দেখে ঈশান সহ সবাই বিস্মিত। রাইমা পেরেছে। পরবর্তী প্ল্যান ছিল তাদের গ্যাংয়ে প্রিয়ন্তীকেও নিয়ে আসা। ঠিক তাই হল। ঈশান চৌধুরী অ্যাটিটিউড নিয়ে চুপ করে থাকলেও সবাই জমিয়ে আড্ডা দিত প্রিয়ন্তীর সাথে। সিনেমা, পার্টি, বার্থডে পার্টি, গ্রুপ স্টাডি সব কিছুতেই প্রিয়ন্তী। পড়াশোনায় অমনোযোগী মেয়েটি যখন ইনকোর্সে বাজে রেজাল্ট করল, সেই মুহূর্তেই কান্নাকাটি করে মাথায় তুলেছিল। এই প্রথম প্রিয়ন্তীকে কাঁদতে দেখে সবাই হতভম্ব। ঈশানেরও দম বন্ধ হয়ে আসছে। আলিফ ইনিয়ে বিনিয়ে তখন বলল, কান্না বন্ধ করো প্রিয়ন্তী, আমি তোমাকে একটা হেল্প করতে পারি। শুনবে? প্রিয়ন্তী টিস্যু দিয়ে চোখ মুছে অনবরত মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, অবশ্যই। আম্মু জানলে মেয়ে তারা চিহ্ন রেই ফেলবে। আলিফ মুচকি হেসে ঈশানের দিকে তাকায়। সে বইয়ে মুখ গুজে রাখলেও এতক্ষণ প্রিয়তমার কান্নায় কষ্টে বুক ফেটে যাচ্ছিল। ইগোর জন্য মন খুলে কথাও বলতে পারে না। আলিফের সাথে ফ্রি হওয়ায় প্রিয়ন্তীকে মনে মনে বোকাবকিও করে। কেন মেয়েটি তার সান্নিধ্যে থাকে না? সারাক্ষণ আলিফ বলতে পা তারা চিহ্ন গল। আলিফ গলা খাকরি দিয়ে বলল, আমাদের বন্ধুমহলে টপার হচ্ছে ঈশান চৌধুরী। তুমি যদি প্রতিদিন ওর নিজের কথা নোট পড়, বিশ্বাস করো 1 মাসেই অর্ধেক বই শেষ। তাছাড়া প্রতিদিন ভার্সিটি শেষে 1 ঘন্টা দুজনে পড়াশোনাও করতে পারো। উদ্ধৃতি চিহ্ন। প্রিয়ন্তী আর চোখে তাকালো ঈশানের দিকে। তখনই চোখে চোখ পড়ে যায়। লাজুক হেসে প্রিয়ন্তী মুখ ফুলিয়ে রাখল। কারণ এতদিন তার মাঝেও সবার থেকে ঈশানের প্রতি অন্যরকম ফিলিংস তৈরি হয়েছে। গম্ভীর লোকটার সম্পর্কে জানার তীব্র ইচ্ছে। লোকটি কেন হাসে না? আলিফ উচ্চস্বরে বলল উঠে, কি বলিস সবাই? ঈশান পারবে না? পারবে, অবশ্যই পারবে। সবাই হৈ হৈ শুরু করে। সেই থেকে ঈশান চৌধুরী লাইব্রেরি, কখনো আলিফের ফ্ল্যাটে পড়ানো শুরু করে। আস্তে আস্তে প্রিয়ন্তী এই অল্পভাষী মানুষটার প্রেমে অদ্ভুতভাবে পড়ে যায়। পড়ানোর সময় অর্ধেক সময়ই ড্যাব করে তাকিয়ে থাকত। মাঝে মাঝে ঈশানের ভালো লাগলেও দিত ধমক। প্রিয়ন্তীও রেগে মুখ ভেঙচি কাটত। 2 মাসে দুজনেই অনুভব করে তারা বাজে ভাবে ফেসে গেছে। রাতে ঘন্টার পর ঘন্টা ফোন কলে কথা বলে, দিনে ক্যাম্পাস নয়তো পার্কে। প্রিয়ন্তীর যে কোনো প্রয়োজনে ঈশান হাজির। বন্ডিংটা অদ্ভুতভাবেই দারুণ হয়ে গেল। ঈশান চুপচাপ থেকে চঞ্চল প্রকৃতির হয়ে যায়। তাও একমাত্র প্রিয়ন্তীর কাছে। তাদের তখন পৃথিবীকে সুখ সুখ মনে হল। একদিন বন্ধুরা ঈশানকে চেপে ধরে বলল, অনেক হয়েছে, দুজনের মাখো মাখো প্রেম। এবার বুক ফুলিয়ে প্রপোজ করে দেখা। ঈশান চৌধুরী ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটা জানি। তাহলে কেন স্পেশাল ভাবে প্রপোজ করতে হবে? গাধা। মেয়েরা খুশি হয় যখন ভালোবাসার মানুষ তাকে স্পেশাল ফিল করায়, গিফট দেয়। উদ্ধৃতি চিহ্ন। বন্ধুদের ফোর্সে ওই দিন একটি কার্ড, 2 ডজন চুড়ি আর একটি নীল রঙের শাড়ি রেপিং করে। দিনটি ছিল 1 জুন। স্টাডি রুমে প্রিয়ন্তীকে ডেকে পাঠায় রাইমা। ঈশানের সামনে দাঁড়াতেই হাঁটু গেড়ে বসে কাপা হাতে একগুচ্ছ ফুল এগিয়ে দিল। উত্তেজনায় কম্পিত গলায় বলল, ভালোবাসি কখনো মুখে বলে বুঝাতে হয় না।
না বলেও খুব যত্নে প্রিয় মানুষটিকে ভালোবাসা যায়। আমরা জানি দুজন কতটা ভালোবাসি একজন আরেকজনকে। এর থেকে সত্যি পৃথিবীতে কি দুটো আছে? আমার প্রিয় অশোক, তুমি কি এই বোকা ছেলেটার ভালোবাসা গ্রহণ করবে? উদ্ধৃতি চিহ্ন। দরজার বাইরের সব বন্ধুরা চিৎকার করে ওঠে। আলিফ কয়েকটা ফটো তুলল। সবাই উচ্চস্বরে বলল, ইয়েস বলো প্রিয়ন্তী। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু প্রিয়ন্তী চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এবার আকস্মিক ঘটনায় তার দেহও কাঁপছে। খুশিতে আজ কাঁদতে ইচ্ছে করছে। ঈশান কোনো উত্তর না পেয়ে কপাল কুঁচকি শক্ত গলায় আবারও বলল, রিজেক্ট করলে ভেবে চিনতে করো। হয়তো এই দিনটিই হবে আমার বেঁচে থাকার শেষ দিন। তোমাকে ছাড়া এ জীবন ভাবতেও পারি না। প্রিয়ন্তী লজ্জায় ফুল চট করে নিল, মুখ ঘুরে রইল। তার কণ্ঠনালী ভীষণভাবে কাঁপছে। এতদিনের কল্পপুরুষ তাকে প্রপোজ করেছে। ঈশানের বুকটা মুচড় দিয়ে উঠে, কথা বলছে না কেন? সে পাশ থেকে গিফট বক্স বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য কিনেছি। জানি না কেমন হয়েছে, কখনো কিনিনি। একটু মানিয়ে নিও। উদ্ধৃতি চিহ্ন। প্রিয়ন্তী মাথা নত করে ঘুরল। ঈশানের হাত থেকে কাপা হাতে গিফট বক্স নিয়েই দৌড়ে বেরিয়ে যায়। কারণ আর এক মুহূর্ত এখানে থাকলে সে মতারা চিহ্ন রয়েই যাবে। প্রতিরাতের ভাবনাগুলো আজ সত্যি হয়েছে। প্রিয়ন্তী খুশিতে বাসায় চলে গেল। ওদিকে ঈশান বেকা বনে যায়। বন্ধুরা তার উপর রেগে অশ্রাব্য ভাষায় গালিও দিতে থাকে। দীর্ঘ এক সপ্তাহ লজ্জার প্রিয়ন্তী ভার্সিটিতে না আসায় এদিকে বাবা অস্থির হয়ে যায়। ফোনটাও বন্ধ, যোগাযোগ করার কোনো উপায় নেই। প্রিয়ন্তী সারাদিন ভাবতে থাকে ঈশানের কথা। নাওয়া খাওয়া বন্ধ করে ফোনে ছবি দেখতে থাকে দুজনের। এতদিনে দুজনের কাপল ছবি শতকের ঘর ছাড়িয়েছে। ঈশান ভার্সিটিতে এসেই গেইটের দিকে তাকায়। প্রিয়তমার শূন্যতায় খাখা করে এ হৃদয়। অকারণেই সারাক্ষণ নিজেকে দোষ দিতে থাকে। এতে দিনে ভার্সিটির আনাচে কানাচে তাদের স্মৃতি ভরে গেছে। যে ভার্সিটিতে আসলে মন ফুরফুরে হতো, ঠিক একই ভার্সিটিতে ঈশানের দম বন্ধ লাগে। প্রিয়ন্তী ছাড়া তার সমস্ত পৃথিবী বিশ্রী মনে হয়। বাজেভাবে দুজন ফেসে গেছে। হঠাৎ 9 দিনের দিন আগমন ঘটে প্রিয়ন্তীর। মুখে লেগে আছে আগের মতোই হাসি। ঈশান দূর থেকে দেখেই দৌড়ে উস্কুস্ক অবস্থায় এগিয়ে যায়। রাগান্বিত জিজ্ঞেস করে, এতদিন কোথায় ছিলে তুমি? জানো কি অবস্থা হয়েছে আমার? সব জায়গায় খুঁজেছি, তোমার কোনো পাত্তা নেই। আমাকে পাতারা চিহ্ন গল বানাতে চাও? আর একদিন পরে আসলেই আমাকে খুঁজে পেতে না সামান্য প্রপোজ করায় তুমি যোগাযোগ বন্ধ করলে? আমি তো ভাবতাম তুমিও ভালোবাসো আমায়। তাহলে আমার ভালোবাসা কি অন্যায়? উদ্ধৃতি চিহ্ন। প্রিয়ন্তী জোরে ধমক সামলাতে না পেরে চোখ বন্ধ করে রইল। ঈশান চৌধুরীর মনে জমে রাখা কথাগুলো বলায় একটু হালকা লাগছে। সে ঘন ঘন শ্বাস ফেলে প্রিয়ন্তীর হাত নিজের মুঠোয় নিয়ে নরম স্বরে বলল, সরি, এভাবে বলতে চাইনি। কিন্তু যা হয়েছে সেসব ভুলে যাও। আমি কখনো প্রেমালাপ করব না। তবুও ভার্সিটি আসা বাদ দিও না। তোমাকে না দেখলে আমার পাতারা চিহ্ন গল লাগে। আমার এই 8টা দিন কিভাবে গেছে কল্পনাও করতে পারবে না। উদ্ধৃতি চিহ্ন। প্রিয়ন্তী চৌধুরী হালকা ঢোক গিলে আসলেই একটু বেশি করে ফেলেছে। প্রতিদিন চিরকুট নিয়ে বসত কিভাবে উত্তর দেওয়া যায়। লজ্জায় কথা আসতই না। আজ অল্প হলেও লিখে নিয়ে এসেছে। কিন্তু এখন বোকা ছেলের এসব কথায় হাসি পেয়ে যায় তার। মনে মনে মজা পেলেও একটু বাজিয়ে দেখার জন্য বলল, সত্যি তুমি ভুলবশত বলেছ ভালোবাসো না আমায়? কিন্তু আমি এত মাস ভাবো তাই খুব ভালোবাসো আমায়। ঈশান চৌধুরী ভেবে পায় না কি বলবে। হ্যাঁ বললে যদি রেগে যায়। প্রিয়ন্তী দুহাত উঠিয়ে ঈশানের কাঁধে রেখে চোখে চোখ রাখল। ঈশান এসব কাণ্ডে হতভম্ব। এই প্রথম মেয়েটি তাকে স্পর্শ করল। কিছুক্ষণ চুপ করে থাকতে দেখে প্রিয়ন্তী রুক্ষ মেজাজে বলল, কি কথা বন্ধ হয়ে গেল? সব জায়গায় হিরোগিরি দেখাও। তাহলে ভালোবাসার ব্যাপারে এমন জিরো কেন? সাহস পালিয়ে গেছে? পালাবে কেন? তুমি রিজেক্ট করো, নয়তো যা ইচ্ছে করো। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। উদ্ধৃতি চিহ্ন। আই লাভ ইউ টু। প্রিয়ন্তী ফট কথাটি বলেই চিরকুট বুক পকেটে ঢুকিয়ে দিল। মিষ্টি একটা হাসি দিয়েই দৌড়ে ক্লাসে চলে যায়। এদিকে ঈশান চৌধুরী আনন্দে উত্তেজনায় চোখে বিস্ময় নিয়ে প্রিয়ন্তীর যাওয়া দেখছে। তাহলে মেয়েটা নাটক করেছে? পেছনে থেকে এক গাদা বন্ধুরা এসেই হইচই শুরু করে। সেদিন থেকেই দুজনের প্রণয় আরও গভীর হয়। একজনের মন খারাপে আরেকজন দায়িত্ব নেয় মন ভালো করার।
প্রিয়ন্তীর ফার্স্ট ইয়ারের ফাইনালের পর এতদিনের যতগুলো ছবি ছিল সব অ্যালবামে রেখে দেয়, প্রেমের শুরু থেকে যোগ হয়ে থাকে একটা ছবি। আলিফের কাছে যেটা ছিল সেটাও যোগ হয়, যৌবনকালের ভালোবাসার মিষ্টি স্মৃতি বৃদ্ধ বয়সেও যাতে তৃপ্তি দিতে পারে। বুড়ো বয়সে তখন অ্যালবাম নাতিকে দেখিয়ে বলবে, দেখো তোমার দাদু আর আমি কত ভালোবাসতাম, আমাদের যৌবনের সময়গুলো খুব মিষ্টি ছিল। আস্তে আস্তে ঈশান মাস্টার্স কমপ্লিট করল আর প্রিয়ন্তী অনার্স। প্রিয়ন্তীর মায়ের বয়স হওয়ায় বিয়ের তাড়াহুড়ো শুরু করে। তখন ঈশান সবে মাত্র কানাডা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। প্রিয়ন্তীও তার মাকে হাজার বুঝিয়েও বিয়ে ভাঙতে পারল না। শেষে ঈশান তার বাবাকে নিয়ে সম্বন্ধ দিতে যায়। প্রথমে প্রিয়ন্তীর মা অমত করলেও 4-5 দিন পরেই রাজি হল। বিয়ের পর ঈশানের একমাত্র বড় ভাই ইব্রাহিম 3 মাসের মধ্যেই ঈশানকে কানাডা নিয়ে যায়। সে আগে থেকেই সেখানের নাগরিক। পড়াশোনা করার জন্য কানাডায় গিয়ে সেখানকার এক মেয়ের প্রেমে পড়ে ধীরে ধীরে সেটা বিয়ে পর্যন্ত গড়ায়। এরপর একবার মাত্র দেশে এসেছিল। তার বউ নাতাশার কোনো ইচ্ছে নেই বাংলাদেশে যাওয়ার। তাদের কোল জুড়ে এখন একটি ফুটফুটে মেয়ে সন্তান। দেশে রাজীব চৌধুরীর একটি দুতলা বাড়ি ছিল। বাবা আর ছেলে মিলেই ছিল সংসার। ঈশান কানাডায় যাওয়ার আগে প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে বলল, খুন শীঘ্রই তোমাকে নেওয়ার ব্যবস্থা করব। মন খারাপ করবে না, ফোনে কথা চলবেই। প্রিয়ন্তী চোখের পানি ঈশানের শার্টে মুছে বলল, আমাদের ফিউচার উজ্জ্বল করার জন্য এতটুকু ত্যাগ করতে পারব না? আমি ঠিক মানিয়ে নিব, তুমি ভেঙে পড়ো না। এত কিছুর পর যখন কেউ আমাদের আলাদা করতে পারেনি, আল্লাহ চাইলে মৃতারা চিহ্ন তত্ত্বর আগ পর্যন্তও কেউ পারবে না। উদ্ধৃতি চিহ্ন, খুব ভালোবাসি প্রিয় বউ, আমার প্রিয়ন্তীকে ছাড়া থাকতে পারব না। উদ্ধৃতি চিহ্ন, আমিও সেই ভার্সিটির বোকা ছেলেকে ভীষণ ভালোবাসি। ঈশান বউকে জড়িয়ে ধরে গভীর চুম্বন করল তার ওষ্ঠে। সারামুখে অনবরত ঠোঁটের ছোঁয়ায় চুমু খেয়ে বুঝাতে চাইল প্রিয়ন্তী ছাড়া সে কতটা অসহায়। দূরে যেও সুখে থাকবে না। স্বামীর পাক তারা চিহ্ন লামিতে প্রিয়ন্তী ফুপিয়ে উঠে। এত ভালোবাসা পাওয়ার আসলেই কি যে যজ্ঞ? লোকটা কেন এত চোখে হারায়? বুকে পাথর নিয়ে নিঃশব্দে দুজন কেঁদে চলল। ঈশানের মতোই প্রিয়ন্তীর কলিজা ছিঁড়ে যাচ্ছে, তবুও একটু সুখের আশায় ত্যাগ গ্রহণ করতেও প্রস্তুত। কিন্তু ঈশান বেচারা কিভাবে বুঝাবে? নতুন বউকে রেখে তার কিছুতেই যেতে ইচ্ছে করছে না। মনে এক বুক হতাশা নিয়ে কানাডায় পাড়ি জমায়। প্রিয়ন্তীরও ততদিনে শ্বশুরের সাথে অসাধারণ একটি বন্ধন গড়ে ওঠে। নিজের মেয়ে না থাকায় প্রিয়ন্তীকে আদরে ভুলিয়ে রাখে রাজীব চৌধুরী। ধীরে ধীরে ঈশান পড়ালেখার পাশাপাশি একটা জব পেল। প্রিয়ন্তী আর রাজীব চৌধুরীকে 1 বছরের মধ্যে কানাডায় নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু করে। নতুন বউ ছাড়া দূরে থাকা কি কষ্ট একমাত্র সেই বুঝে। কিন্তু আল্লাহ হয়তো সহায় ছিল না। হঠাৎ করেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ঈশানের বাবা রাজীব চৌধুরী 6 দিনের মাঝেই মা তারা চিহ্ন রাজায়। ঘটনাটা এত দ্রুত ঘটল যে দূর থেকে কিছুই করার ছিল না ঈশানের। ঈশান বাবা হারানোর যন্ত্রণায় ভেঙে পড়ে একা বাসায় প্রিয়ন্তী থাকতে পারবে না বিধায় রাকিব চৌধুরী বোনকে নিয়ে আসে। এর পরের সময়গুলো বাবার বাড়িই কাটিয়ে দেয় প্রিয়ন্তী। ঈশান মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করতে থাকে প্রিয়ন্তীকে কানাডায় নেওয়ার জন্য। প্রিয়ন্তীর বৃদ্ধ বাবাও তখন শয্যাশায়ী। সারাক্ষণ বাবার খেয়াল রাখাই প্রিয়ন্তীর প্রধান কাজ হয়ে দাঁড়ায়। দিনগুলো অনেক মিষ্টি যেতে লাগল। বিয়ের ঠিক 1 বছর পূর্ণ হওয়ার 7 দিন আগেই সকল কাগজপত্র রেডি করল ঈশান। বিয়ের প্রথম অ্যানিভার্সারি দুজনে একসাথে করবে ভেবেই ঈশান আত্মহারা। এয়ারপোর্ট থেকে প্রায় 9 মাস পর তার ভালোবাসার বউকে কানাডায় নিয়ে আসে। প্রথম স্পর্শ করে গভীরভাবে। ওই দিনও দুজন একে অপরকে জড়িয়ে ধরে কতক্ষণ যে কেঁদেছিল সে খেয়াল নেই। অতঃপর দুজনে মিলে প্রথম অ্যানিভার্সারি ভীষণ ভালোবাসায় পালন করে। আস্তে আস্তে দুজনেই এত মাসের দূরত্ব ঘুচিয়ে নতুন জীবন শুরু করার আশা খুঁজল। প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত ঠিক আগের মতোই উপভোগ করার পাশাপাশি স্মৃতি হিসেবে জমা করে অ্যালবামে। এটা তাদের ভালোবাসার সাক্ষী। প্রতিটি ছবির নিচে ডেটটাও যোগ করা, যাতে তারা একসময় হারিয়ে গেলেও তারিখ ছবি না হারায়। বিয়ে তখন 4 বছর চলছে। প্রেমসহ তাদের একসাথে কাটানো সময় 8.5 বছর হলেও ভালোবাসা সেই ভার্সিটির মতোই নতুন। বিয়ের বয়স অনেক হলেও ভালোবাসা, মায়া, টান এক বিন্দুও কমেনি। প্রিয়ন্তীও খুব যত্নে নিজের সংসার গুছিয়ে নিয়েছে। একদিন হঠাৎ করেই তার শরীর খারাপ হয়।
ইহসান অফিসে থাকায় সে নিজেই ঘন মুষলধারে বৃষ্টির দিনে হাসপাতাল গেল। টেস্ট করে দেখে সে প্রেগন্যান্ট। রাতে যখন স্বামীকে জানালো, খুশিতে ইহসানের পাতারা চিহ্ন গলামি শুরু হয়। তৎক্ষণাৎ কোলে তুলে গোলগোল করে ঘুরাতে থাকে। তার অর্ধাঙ্গিনীকে কিভাবে বুঝাবে? আজ সে সব সুখী মানুষদের মধ্যে একজন। প্রিয়ন্তী তার গলা জড়িয়ে ধরে খিলখিল করে হাসল। ঝুঁকে স্বামীর উষ্ণ ঠোঁটে চুমু এঁকে দিল। প্রেগন্যান্সির সময়ে এক মুহূর্তও দূরে যায়নি ইহসান। পেটে মাথা রেখে রাতে দিন বাচ্চাদের মতো আচরণ করত। একা একাই কথা বলত পেটের সেই অংশের সাথে। তার চিহ্ন, তাকে বাবা বলবে। ঘরে আসবে লক্ষ্মী আর প্রিয়ন্তীর মতো দুষ্টু বাচ্চা। প্রেগন্যান্ট অবস্থাতেই বাসা থেকে রাকিব চৌধুরী ফোন করে জানায়, তাদের আব্বু আর পৃথিবীতে নেই। রাকিব বুদ্ধি করে আগে ইহসানকে জানায়। এরপর বাসায় এসে প্রিয়ন্তীর সাথে কথা বলিয়ে দেয়। এ খবর শুনেই দেহের সব বল শক্তি ছেড়ে দেয় প্রিয়ন্তী। মনে পড়ে বাবার সাথে কাটানো শৈশব, কিশোরের সকল আবদার, অভিমান। বাবা ছাড়া যে পৃথিবী অচল। এদিকে বিপাকে পড়ে ইহসান। ঘন ঘন শ্বাস নিতে দেখে জলদি করে হাসপাতালে নিল। কারণ প্রেগন্যান্ট অবস্থায় এরকম ধকল সামলাতে পারবে না। তার মধ্যে কোনোভাবেই তারা দেশে যেতে পারবে না। উপায় না পেয়ে তারা শেষ দেখা ভিডিও কলে দেখেই চোখের তৃষ্ণা মেটায়। হাসপাতাল থেকে 3 দিন পরেই চলে আসে। সারাক্ষণ ইহসান তাকে সময় দিত, ঘুরতে নিয়ে যেত। যেভাবে ভুলিয়ে রাখা যায় সেই ব্যবস্থাই করত। বুঝাত, প্রিয়ন্তী আই কন্ট্যাক্ট করো, মন দিয়ে কথা শুনো। তোমার মা বেঁচে আছে, কিন্তু আমার কেউ কি আছে? মা অনেক আগেই মা তারা চিহ্নরা গেছে। তারপর বাবা চলে গেল, আমিও তোমার মতো শেষ দেখা দেখতে পারিনি। এবার একটু বুঝো, আমার মতো এতিম কি আর দুটো আছে? উদ্ধৃতি চিহ্ন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে প্রিয়ন্তী শক্ত মনে চিন্তা করল। তার কিছু হলে পেটের বাচ্চাটার কি উপায় হবে? ইহসানের কি হবে? ইহসানের বুকে মাথা ঠেকিয়ে বলল, এত ভালোবাসো কেন আমায়? কপাল করে জন্মেছিলাম, না চাইতেও তোমাকে পেয়েছে, আর মন খারাপ করব না, প্রমিজ। ইহসান স্বস্তির নিঃশ্বাস নিয়ে বউকে জড়িয়ে ধরল। প্রিয়ন্তীও বুঝদারের মতো এরপর থেকে আগের মতো হাসিখুশি থাকার চেষ্টা করে। ইহসানের ভেতরের কষ্টগুলোও ভাগ করে নিতে চায়। আসলেই তো ইহসানের কেউ নেই, ভাই থেকেও নেই। তারপরের সময়গুলো দ্রুত গেল। সিজার করে নার্স জানালো ছেলে সন্তান হয়েছে। তাদের কোল জুড়ে পৃথিবীতে এলো সদ্য জন্মানো বাচ্চা। ভার্সিটির সেই প্রণয়কে সাক্ষী রেখে দুজন তাদের প্রিন্সের নাম রাখল। ইহসানের ই দিয়ে ইশতিরাজ, প্রিয়ন্তীর দিয়ে প্রমুখ, ইশতিরাজ চৌধুরী প্রমুখ। উদ্ধৃতি চিহ্ন। আস্তে আস্তে বাচ্চাটা মা বাবার আদরে বড় হতে থাকে। বাবার হাত ধরে কানাডার রাস্তায় হাঁটা শিখল, মায়ের কাছে অপরিপক্ক গলায় বাবা মা, মামা, কাকা শিখল। ফোনে মামা আর নানুর সাথে কত কথা তার। ভিডিও কলে মুখের লালা দিয়ে চুমু খেতে থাকে বাচ্চাটা। এসব দেখে দুপাশের মানুষগুলো হাসে। ইব্রাহিমের সাথে ইহসানের সম্পর্কের দূরত্ব বাড়ে। তার কারণ নাশাতা। সে অত্যন্ত দাম্ভিক চরিত্রের হওয়ায় ইব্রাহিমকে তার কথায় নাচায়। এক কথায় বলে দেয়, আমার সংসার করতে হলে ইহসানের সাথে যোগাযোগ করবে না। উদ্ধৃতি চিহ্ন। ইব্রাহিম মেনে নেয়। তাদের সন্তানের তখন 7 বছর। চাচ্চুকে না দেখতে দেখতে পিচ্ছি ইকরাও একসময় ভুলে যায়। এক শহরে থেকেও তাদের মাঝে এক যুগ দূরত্ব। ভাইয়ের আচরণে ইহসান প্রথমে কষ্ট পেলেও শেষে মানিয়ে নেয়। তারা যেভাবে থেকে খুশি সেভাবেই থাকুক। প্রিয়ন্তী আসার পর দেশে যাওয়া হয়নি। ইহসানের কাজ আর প্রমুখের দুরন্তপনার কারণে ভয় প্রিয়ন্তী দেশের মায়া ত্যাগ করল। আস্তে আস্তে ভেবেই নিয়েছিল হয়তো কখনো তাদের দেখা হবে না। কানাডাতেই প্রমুখের শৈশব শুরু হয়। প্রমুখকে 4.5 বছর বয়সে আর্ট স্কুলে ভর্তি করায় প্রিয়ন্তী, যাতে সেখানের বাচ্চাদের সাথে সময় কাটানো থেকে টুকটাক কিছু শিখতেও পারে। অপরিপক্ক হাতে প্রমুখ প্রতিদিন পেন্সিল হাতে নেয়। ছেলে বলতে পাগল দুজনেই। সারাদিন অফিস শেষে ছেলেকে চুমু না খেলে ইহসানের ক্লান্তি দূর হতো না। প্রিয়ন্তী রাতে জড়িয়ে না ধরলে প্রমুখের ঘুম আসত না। অবুঝ প্রমুখ কি জানত, সুখের দিনগুলো আস্তে আস্তে শেষের ঘরে আসছে। প্রমুখকে আর্ট স্কুল থেকে নিয়ে এসে বসল বিছানায়। ফোন চেক করে দেখে রাকিবের অজস্র কল। মায়ের নম্বর থেকেও হোয়াটসঅ্যাপ থেকে কল এসেছে। ভয়ে আত্মা শুকিয়ে যায় তার। ফোন দিতেই অপাশ থেকে রাকিব অপরাধী গলায় বলল, আগেই সরি বলে নিচ্ছি, আমাকে কিছু বলতে পারবি না।
উদ্ধৃতি চিহ্ন। প্রিয়ন্তী কপাল কুঁচকে বলল, কাহিনী কি হয়েছে বলবি? সমস্যা কি? ভয় হচ্ছে আমার। কাল রাতে পালিয়ে বিয়ে করে ফেলেছি প্রিয় আপু। আজ বাসায় এসেছি, মা বকাঝকা করেছে সকাল থেকে। এখন একটু শান্ত, মেনে নিয়েছে। জানিস মেয়েটি অনেক শান্ত, লক্ষ্মী। না মেনে নিয়ে উপায় আছে? এখন তোকে বলছি, রাগ করিস না, হুট করে ওর বিয়ে হয়ে যাচ্ছিল। উপায় না পেয়ে পালিয়ে বিয়ে করে ফেলি। জানিস তো, ভালোবাসলে তাকে ছাড়া বাঁচা সম্ভব নয়। উদ্ধৃতি চিহ্ন। প্রিয়ন্তী তার কথায় হতবিহ্বল হয়ে যায়। খানিকটা সময় চোয়াল ঝুলিয়ে রাখে। সেই ছোট্ট রাকিব এত বড় দুঃসাহস কাজ কিভাবে করল, সে ভেবে পায় না। রাকিব তার কেন উত্তর না পেয়ে বলল, আপু প্লিজ, তুই অন্তত অভিমান করিস না। যদি পারিস, দেশে চলে আয়। প্রিয়ন্তী উত্তেজনায় চিৎকার দিয়ে উঠে। প্রমুখ খেলছিল। মায়ের আকস্মিক চিল্লানিতে মৃদু ভয় পেল। প্রিয়ন্তী এক গাল হেসে বলল, কংগ্রেস মাই লিটল ব্রো, কিয়া বাত হে। কিভাবে এমন অসম্ভব কাজ ঘটিয়ে ফেললি? আমার এখনও বিশ্বাস হচ্ছে না। রাকিবও খুশিতে গদগদ হয়ে শার্টের কলার ঝাঁকিয়ে বলল, দেখতে হবে না, কার ভাই? প্রিয়ন্তী চৌধুরীর ভাই। ওকে, অসম্ভব কাজকে সম্ভব করাই আমার কাজ। প্রিয়ন্তী মুখ ভেঙচি কেটে পিক চাইল। রাকিব কল রেখে দুজনের বিয়ের পিক সেন্ড করে। রাতে ইসান বাসায় আসলে সমস্ত ঘটনা অনর্গল বলতে থাকে। পিকও দেখালো, আর প্রিয়ন্তী ভাইয়ের বউ সামনাসামনি দেখার জন্য পাগল হয়ে যায়। ইসানকে চাপ দিতে থাকে দেশে ঘুরতে যাওয়ার জন্য। তাছাড়া কয়েক মাস পরেও আর যেতে পারবে না, প্রমুখকে স্কুলে ভর্তি করাতে হবে। শেষে 2 মাস বউয়ের ঘ্যান সহ্য করে টিকিট কাটল বাংলাদেশের। কিন্তু তার মন কিছুতেই সেখানে যেতে চাইছে না। বউ আর ছেলের হাসি মুখ দেখার আশায় নিজের মনের বিরুদ্ধে যায়। কিন্তু শর্ত দেয় 15 দিন থেকেই চলে আসতে হবে। প্রিয়ন্তীও অমত করল না। প্রমুখের 5 বছর পূর্ণ হবে 3 দিন পরেই, তাই প্রিয়ন্তী সব প্ল্যান ভেবে রাখল। দেশেই অনেক বড় করে জন্মদিন পালন করবে সে। নানুবাড়ি যাওয়ার খুশিতে প্রমুখ নাচতে শুরু করে। ইসান অল্পভাষী হওয়ায় শ্বশুর বাড়ি ফিরে সবার সাথে আলাপ করল। সেখানে রাকিবের বউ লীনাকেও পরিচয় করিয়ে দেয়। প্রিয়ন্তী দেশে ফিরেই বাড়ি মাথায় তুলল। সাথে প্রমুখ যেন সকলের কাছে চাঁদমুখ। ফর্সা মা আর হ্যান্ডসাম বাবার ছেলে কোনো কিছুতেই কম না। রূপ হয়েছে চোখ ধাঁধানো। তার মধ্যে কানাডায় থেকেছে। আশপাশ থেকে সবাই প্রমুখকে এক প্রকার টানাটানি শুরু করল। এসবে অভ্যস্ত না থাকায় ভয় কেঁদে উঠে প্রমুখ। তার মামি লীনা এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়েছিল তার দিকে। অদৃশ্য টানে সারাক্ষণ প্রমুখকে কোলে নিয়ে থাকত, এই স্বভাবটাই ইসানের অপছন্দ ছিল। প্রিয়ন্তীর উপর রেগে বলল, এতদিন ছেলেকে একা বড় করনি, তাহলে কেন এখন অন্যের কোলে দিতে হবে? ও ভয় পাচ্ছে দেখছ না? আমার ছেলেকে নিয়ে আসো, আমি তাকে রাখব। প্রিয়ন্তী মুখ বাঁকিয়ে বলল, লীনা তো আমাদের পরিবারেরই সদস্য। এমন হিংসুটের মতো করো কেন? উদ্ধৃতি চিহ্ন। তুমি কি নিয়ে আসবে, নাকি আমি যাব? প্রিয়ন্তী নিয়ে এলো। তারপরেই চলে এলো প্রমুখের জন্মদিন। 9ই সেপ্টেম্বর। সারা বাড়ি লাইটিংয়ে ঝলঝল করছে। লীনার বাসা থেকে ওর বড় ভাই আসে। তাছাড়া আশেপাশের মানুষ মিলেই আয়োজন। রাত 12টায় কেক কাটল। সারা মুখে প্রমুখ কেক লাগিয়ে মায়ের কাছে গেল। তার মানে, এখান থেকে খাও। প্রতি বছর জন্মদিনে বিচ্ছুটা এমনই করে। অনুষ্ঠান শেষে সবাই চলে গেল। প্রিয়ন্তী ঘুমালো না। সে প্রমুখকে ঘুম পাড়িয়ে আবদার করল ইসানের কাছে। ছেলে ঘুমিয়েছে, চলো যান, আজ আমরা লং ড্রাইভে যাই। ইসান চোখ পাকিয়ে তাকালেও প্রিয়ন্তী ভয় পেল না। ইসান কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমাতে গেল। প্রিয়ন্তী তার গায়ের উপর উঠে বলল, যান, এমন নিরামিষের মতো করছো কেন? রাতের শহর ঘুরতে কেমন লাগে জানো? জানি, কানাডায় কত রাত তোমাকে নিয়ে ঘুরেছি, তার হিসেব নেই। তাই সব আশা বাদ দাও। আমার ছেলেকে একা রেখে কখনোই যাব না। এখন তুমি যুবতী নও, এক ছেলের মা। ইসানের কথায় তার মন ভেঙে যায়। তার মানে তাকে বুড়ি বলল? রেগে গোজগোজ করতে করতে বলল, তার মানে বলছো আমি বুড়ি? মেজাজ খারাপ করছো ইসান, তোমাকে আজ যেতেই হবে। রাকিব টু শব্দ না করে পাশ ঘুরে শুয়ে পড়ে। প্রিয়ন্তী উঠে প্রমুখকে কোলে নিয়ে বলল, ওকে ফাইন, প্রমুখকে আমি রাকিবের কাছে দিয়ে আসি। এই আবদারটা রাখো, জীবনেও আর কোনো আবদার করব না। ইসান তৎক্ষণাৎ উঠে রুক্ষ মেজাজে বলল, একদম ওদের ঘরে রাখবে না। বেশি করছো প্রিয়ন্তী।
রাগিয়ে দিও না। উদ্ধৃতি চিহ্ন। প্রিয়ন্তী ভয় পেয়ে যায়। হঠাৎ ঈশান এমন করছে কেন? সে কষ্টে কেঁদেই দিবে প্রায়। ঈশান বউয়ের কান্না কখনো সহ্য করতে পারে না। শেষে নিজেকে সামলে প্রিয়ন্তীর সামনে গেল। ছেলের কপালে চুমু খেয়ে প্রিয়ন্তীর গালে চুমু দিয়ে বলল, ঠিক আছে, শেষবারের মতো বেগম সাহেবার আবদার মঞ্জুর করা হলো। কিন্তু শর্ত হচ্ছে, মায়ের কাছে রেখে আসো। ওদের এত রাতে ডিস্টার্ব করো না। প্রিয়ন্তীর খুশিতে মুখে হাসি ফুটে ওঠে। মায়ের রুমে গিয়ে সে প্রমুখকে শুইয়ে দিল। কিন্তু প্রমুখ ঘুমের মাঝেই মায়ের উপস্থিতি টের পেয়ে ওড়না শক্ত করে খামচে ধরে। হয়তো তার পবিত্র মন বলছে, ছেড়ে দিলেই মা অনেক দূরে চলে যাবে। প্রিয়ন্তী কয়েক মিনিট তার সাথে শুয়ে ছেলেকে আদর করল। মন ভরে দেখল বাচ্চাকে। ঈশান দরজার কাছ থেকে দেখে হাসল। এরপর দুজনে চুপি চুপি বের হয় লং ড্রাইভে। কিন্তু সেই লং ড্রাইভ থেকে তারা আর কখনো ফিরল না। সকালে প্রিয়ন্তীর মা প্রমুখের কান্নায় সারা বাসা খুঁজেও যখন তাদের পেল না, এক প্রকার চিৎকার করে উঠে তিনি। রাকিব দৌড়ে এসে বিষয়টা জানল। সেও খোঁজা শেষে তাদের ফোন করে। বারবার ট্রাই করলেও বন্ধ পায়। অবুঝ বাচ্চাটা তখন লিনার কোলে মায়ের জন্য কান্না করে যাচ্ছে। বারবার বলছে, আম্মু কোথায়, আম্মু যাব, পাপা, ও পাপা। রাকিব চৌধুরী সময় নষ্ট করল না। তার কেন জানি মন কু গাইছে। সব কিছু উল্টা পাল্টা লাগছে। তৎক্ষণাৎ সামনের থানায় মিসিং ডায়েরি করে আসল। দুপুরের দিকে খবর আসল, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে দুটি তাজা প্রাণ ঝরে গেছে। রাকিব চৌধুরী পুলিশের সাথে সেখানে যায়। চিনতে পারে দুজনকে। সেই মুহূর্তে গগনধারিণী চিৎকার করে ওঠে। বোনের আর দুলাভাইয়ের নিস্তেজ দেহ দেখে জ্ঞান হারায় সেখানে। কোনোভাবেই সে মনকে সান্ত্বনা দিতে পারে না, এসব সত্যি। তাদের ছিন্নভিন্ন লাতারা চিহ্ন সব আশায় আনা হয় বিকেলের শেষ প্রহরে। সারা দিন কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে প্রমুখ। বাসার নিচে রাখতেই সে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে লাতারা চিহ্ন সের উপর। তার মা, তার বাবা, চোখ বন্ধ করে আছে কেন? অনবরত বলছে, আম্মু কথা বলো, আমি আর দুষ্টু করব না। প্রমিজ আম্মু। উদ্ধৃতি চিহ্ন। পাশেই বাবার লাতারা চিহ্ন সের কাছে গিয়ে ইংরেজিতে বলল, পাপা, চোখ খুলো, আমাকে কোলে নাও। জানো পাপা, সারাদিন কিছুই খাইনি, আমাকে খাইয়ে দিবে না? তোমাকে অনেক মিস করি বাবা। প্রিয়ন্তীর মা কান্নায় ঢলে পড়ছে বারবার। জ্ঞান হারিয়ে ফেলছে। এ কি সর্বনাশ হয়ে গেল তার। সোনার সংসার ভেঙে তছনছ হয়ে গেল। মেয়ের অকালে মৃতারা চিহ্ন তত্ত্বতে পাকতারা চিহ্ন লের মতো করতে লাগল। পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ দাফনের ব্যবস্থা করল রাকিব। প্রমুখকে আগলে নিয়ে কান্নামিশ্রিত গলায় বলল, কেন তাদের আসতে বলেছিলাম আব্বা? আমার জন্য এসব হলো। তোর ভবিষ্যৎ আমি উজ্জ্বল করতে পারলাম না, এতিম বানিয়ে দিলাম। আমাকে মাফ করে দিস। ওরা রাতে কেন বের হয়েছিল? কেন হলো? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখকে এক প্রকার ছিনিয়ে নিয়ে রাকিবের মা কাঁদতে থাকে। দাফতারা চিহ্ন ন শেষে সবাই বাসায় আসলে প্রমুখ বুঝল তার মা বাবাকে দূরে রেখে আসছে। তখন থেকে আরও জোরে জোরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। অনবরত কান্নার ফলে নিঃশ্বাস আটকে আসছে বারবার। রাকিব চৌধুরী সারা রাত ভেবে পরের দিনই থানায় মাতারা চিহ্ন মলা করে। এটা মাতারা চিহ্ন ডার তার বিশ্বাস। নয়তো কিভাবে গভীর রাতে অ্যাক্সিডেন্ট করে? তার উপর দেহ ছিন্নভিন্ন কেন হবে? লিনা প্রথম কয়েকদিন ভালোবাসা দেখালেও আস্তে আস্তে অপতারা চিহ্ন অলক্ষী অপবাদ দেয় প্রমুখকে। বউয়ের এমন ব্যবহার নিতে পারে না রাকিব। প্রমুখ খাওয়া দাওয়া ছেড়ে দেয়। নানুর সাথে সারাক্ষণ মায়ের গল্প বলে। তার নানু সাবিনা প্রতিজ্ঞা করে নিজেই নাতিনকে বড় করবে। তাছাড়া কানাডাকে দেখবে। প্রথম 2 মাস প্রতি রাতে মা বাবা বলে কেঁদে উঠলেও আস্তে আস্তে মন শক্ত করল। প্রমুখ একা একাই থাকা শিখে যায়। চঞ্চল, দুষ্টু, হাসি খুশি ছেলেটা একদম চুপচাপ প্রকৃতির ছেলে হয়ে উঠল। বছর গেল 3টা। প্রমুখের 8 বছর। সেই জন্মদিনের পর আর কখনো পালন করেনি। নানুর ভালোবাসায় আদরে সে তাকেই মায়ের মতো দেখা শুরু করে। কিন্তু নানুর বয়স হওয়ায় প্রেশার বেড়ে গেছে। মেয়ে আর স্বামীর মৃতারা চিহ্ন তত্ত্ব, নাতনির অন্ধকার ভবিষ্যৎ এসব ভেবেই ফুটবল হয়ে পড়ল। সারাক্ষণ চিন্তা করত নাতনিকে নিয়ে। একদিন রাতে ঘুমের মধ্যেই স্ট্রোক করে বসল। ব্রেন স্ট্রোক করাই রাকিব চৌধুরী হাসপাতালে নিতে নিতেই মৃতারা চিহ্ন তত্ত্ব ঘোষণা করে।
ছোট বয়সে প্রমুখ দ্বিতীয়বার এত বড় ধাক্কা সামলাতে না পেরে বোবার মতো হয়ে যায়। সাদা কাপড়ে সাবিনাকে দেখে কান্নায় গলা ভেঙে ফেলল। কতবার জড়িয়ে ধরে উঠতে বলল, কিন্তু উঠল না। শেষে মৃত মানুষের মতো কথা বলার শক্তি হারিয়ে ফেলে। বাসায় যে একটা বাচ্চা আছে সে খবরও কেউ বলতে পারবে না। সেই ঘটনার ৩ মাসের পর লিনা প্রেগন্যান্ট ধরা পড়ে। এবার যেন লিনা আরও বদলে যায়। রাকিব অফিসে থাকলে প্রমুখকে ধমকের উপরে রাখে, বাজার করতে পাঠায়, মাথা টিপে দিতে বলে। আস্তে আস্তে বউয়ের কোটনামিতে রাকিবও মেজাজ খাটায় প্রমুখের উপর। তার ভাষ্যমতে প্রেগন্যান্ট অবস্থায় রেধে খাওয়াচ্ছে এটাই বেশি। কিন্তু বিলাসবহুল জীবন, কানাডার মতো জায়গায় জীবন কাটানো প্রমুখ নানু বেঁচে থাকাকালীন শত কষ্ট হলেও মানিয়ে নিয়েছিল, কিন্তু এবার যেন সে মহাসমুদ্রে ভাসছে, কোনোমতেই মানিয়ে নিতে পারে না। কান্নাকাটি করে প্রতিটি দিন যেতে থাকে। একদিন শুধু রেগে লিনার মুখের উপর কথা বলায় তাকে প্রচুর মাতারা চিহ্ন রোধর করল। যে ছেলেকে ফুলের টুকাও পর্যন্ত গায়ে লাগতে দেয়নি তার বাবা মা, সেই ছেলের গায়ে হাত! এসব কি ভাবা যায়? আপন মানুষের কাছ থেকে অবহেলা, অপমান সহ্য করতে পারল না সে। এক বুক হতাশা, কষ্ট নিয়ে প্রমুখ সেদিন রাতের বেলায় বাসা ছেড়ে পালিয়ে আসে নতুন জীবনের আশায়, কারণ তার আপন বলতে কেউই আর বেঁচে নেই। সবাই তাকে রেখে চলে গেছে অনেক দূরে। উপন্যাসের মতো তিক্ত সব ঘটনা প্রমুখ বিরতিহীনভাবে বলে শেষ করল। সমস্ত ঘটনা শুনে সিরাত কান্নায় ভেঙে পড়ে। সারা দেহ ফুরবল হয়ে কখন যে রাস্তায় বসে পড়েছে সে খেয়াল তার নেই। শেষের কথাগুলো বলার সময় প্রমুখের কণ্ঠ কাঁপছিল। সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এই দীর্ঘশ্বাসের পাল্লা অনেক ভারী। অনেক আদর, ভালোবাসা, যত্ন ক্ষণিকের জন্য পেয়ে আজীবনের জন্য হারানোর যন্ত্রণা সে ভেতর পুষে রেখে বেড়াচ্ছে। সুন্দর ভবিষ্যৎ হঠাৎ এক কালবৈশাখী ঝড় তছনছ হয়ে গেল। ভালোবাসা কি হয়তো ভুলেই গেছে ছেলেটা। মায়ের কোল, বাবার কাজ সবকিছুই কল্পনার মতো। অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের মতো তারও জীবন অসাধারণ হতো। সিরাতের ফুপানির শব্দে প্রমুখ ওষ্ঠ বাঁকিয়ে হাসল। সে জানত এমন কিছুই হবে। তার নিকৃষ্ট অতীত জেনে নরম মেয়েটা ভেঙে পড়বে। কিন্তু সে চায় না সিরাত তার প্রতি সহানুভূতি দেখাক। সে চায় প্রিয়ন্তীর মতো অকারণেই তাকে ভালোবাসুক, যত্ন নিক, তার খারাপ সময়ে পাশে থাকুক। মুহূর্তেই তার সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ল। তৎক্ষণাৎ মাথা চাড়া দিয়ে উঠল পুরনো কষ্টগুলো। সে সিরাতের সামনে দাঁড়িয়ে নরম স্বরে বলল, তুমি কখনো আমাকে ভালোবেসো না সিরাত। ভালোবাসলে সতারা চিহ্ন কুনের নজর লাগে। তার থেকে তুমি এমনই থাকবে আজীবন। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ আমনেই চাপা আর্তনাদ ভেতরে রেখে খুব কষ্টে উচ্চারণ করল, আমাকে একটু জড়িয়ে ধরবে সিরাত? যতটা জড়িয়ে ধরলে আমার অস্থিরতা অনুভব করতে পারো, ততটাই শক্তভাবে ধরো। একটু শান্তি দাও। সিরাত নিজের কান্না আর আটকে রাখতে পারল না। তাদের মধ্যে যতটুকু দূরত্ব ছিল সবটুকু ঘুচিয়ে আচমকা সত্যি সত্যি ছেলেটিকে জাপটে জড়িয়ে ধরল। প্রমুখ বোকা বনে যায়। হৃৎস্পন্দনের মাত্রা বেড়ে যায় তার। কম্পিত দেহটা খুব কষ্টে টিকিয়ে রাখল। সে ঢোক গিলে ঠাই ঘন ঘন শ্বাস নেয়। সিরাত দুহাতে শক্ত করে তার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলল, কোনোদিনও ভালোবাসব না আমি। আপনার কাহিনী শুনে আমার কেন এত কষ্ট হচ্ছে? প্রমুখ সাহেব, আপনি বলতে পারবেন কেন বুকের বাপাশটায় আপনার জন্য কষ্ট হচ্ছে? আপনি তো খারাপ, আমি খুব ঘৃণা করি, তবুও কেন আমার কষ্ট হচ্ছে? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের দম বন্ধ হয়ে আসছে, সে পারছে না সহ্য করতে। সে চোখ বন্ধ করে নিল। তৎক্ষণাৎ চোখের কুর্নিশ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে এতক্ষণ খুব কষ্টে নিজেকে সামলেছে সে। সিরাতকে বলতে চায়নি এসব, তবুও আজ কেন জানি বলে ফেলল। সিরাত কান্না কাটি করে নাকের পানি, চোখের পানি এক করে ফেলল। প্রায় ৫ মিনিট পর প্রমুখ সহ্য করতে না পেরে দিল এক ধমক, তোমাকে বলেছিলাম চুপচাপ শুনতে, নয়তো লকেটের কথা বলবো না। উদ্ধৃতি চিহ্ন। বলতে হবে না। উদ্ধৃতি চিহ্ন। কথাটি বলেই সিরাত মুখ উঁচু করল। লাজুক গলায় মিনমিনে সুরে বলল, আমি জানি কোথায় পেয়েছেন। প্রথম যখন আপনার সাথে ঘনিষ্ঠ হয়েছিলাম ওই দিন ভুলে ফেলে গিয়েছিলাম হয়তো। তারপর সারা বাসা খুঁজেও পাইনি। তখন ভেবেই নিয়েছিলাম হারিয়ে গেছে। কিন্তু বিয়ের পর আমার গলায় হঠাৎ করে দেখে চমকে যাই। অনেক চিন্তা করে
ভেবে নেই। এটা আপনার কাছেই ছিল। সিরাতের কথায় প্রমুখ চোখ বড় বড় করে তাকাল। চোয়াল ঝুলিয়ে বলল, সিরিয়াসলি সিরাত, ইউ আর গ্রেট। তুমি ঠিক ধরেছ। একদিন কাগজ খুঁজতে গিয়ে খাটের নিচে পেয়েছিলাম। তার আগে রাস্তায় তোমার সাথে দেখা হয়। যেদিন গলা টিপে ধরেছিলাম, এজন্য রেখে দেই। একটু অবাক হই, এটা আমার রুমে কিভাবে আসলো ভেবে, এরপর ধরে নেই। তুমিও ওইসব মেয়েদের মতো। সরি সিরাত, কি করব বলো, অনেকে ইচ্ছে করেও আসত, তবে বিয়ের পর তুমি ছাড়া কোনো নারী আমার আশেপাশেও আসেনি। সিরাত হঠাৎই রেগে গেল। ধাক্কা দিয়ে প্রমুখকে সরিয়ে দূরে যেতে চাইল। কিন্তু প্রমুখ হেসে এক ঝটকায় নিজের দুবাহুর মাঝে নিয়ে আসে। নাক টিপ দিয়ে বলল, তুমি কি জেলাস হচ্ছ? কিন্তু অতীতে কোন নারী এসেছে, কোন নারী গেছে এসব ভুলে যাও। বর্তমান আর ভবিষ্যতে কোনো নারী আমাকে ফ্লাইং কিসও দিতে পারবে না, এটা শিওর থাকো। তোমার সামনেই এই পুরুষটা শুধু তোমার। তাকে নুন মাখিয়ে খাবে নাকি চিনি মাখিয়ে খাবে, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখ গরম করে চাইল। দাঁতে দাঁত চেপে প্রমুখের থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করে। প্রমুখ ভ্রু কুচকে সিরাতের কাপল বরাবর তার বৃদ্ধাঙ্গুলি চেপে ধরল। বলল, শান্ত হও বউ, আরও অনেক ঘটনা শোনা বাকি। সাথে তোমার জীবনেরও সব সিক্রেট আমাকে বলবে। সিরাত ঠান্ডা হল। তৎক্ষণাৎ মনে পড়ল প্রমুখের কষ্টের জীবনী। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার হার্ট ফুটবল। বাকি কাহিনী কাল শুনব। চলুন বাসায় যাই, রাত অনেক হয়েছে। প্রমুখ তাকে ছেড়ে দিয়ে হাত ঘড়ি দেখে অবাকের সুরে বলল, ও মাই গড, রাত 1টা বাজবে। এখনই গাড়িতে উঠো। সিরাত প্রমুখ গাড়িতে উঠে বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে হালকা খেয়ে নেয় দুজন। বিছানায় আজ প্রমুখ শুয়ে পড়ল। বাথরুম থেকে সিরাত এসে রুমের লাইট অফ করল। প্রমুখ ডান হাত চোখের উপর রেখে ঘুমিয়ে আছে। সিরাত তার পাশে শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগল। আফসোস হল ভীষণ। কেন এমন হল? জীবনটা কি সুন্দর হওয়া যেত না? খুব বেশি ভালোবাসা পাওয়া মানুষ হঠাৎই যদি অনাদর পায়, তাহলে তো উশৃঙ্খল হবেই। তারপর কি হয়েছিল তার জীবনে? বাসা ছেড়ে কোথায় ছিল? সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে তার কম্পিত হাত প্রমুখের খোঁচা খোঁচা দাড়িতে রাখল। আজ কেন জানি লজ্জা পাচ্ছে না। মনে হচ্ছে তার সামনে একটা ছোট বাচ্চা, যাকে শুধু ভালোবাসা যায়। প্রমুখ জেগে যায় সিরাতের স্পর্শে। হাত নামিয়ে ভ্রু নাচিয়ে ইশারা করল। সিরাত ড্রিম লাইটে অনুভব করল প্রমুখের চোখে পানি ঝলঝল করছে। লোকটা কাঁদতেও জানে? তাহলে কেন পাথরের মতো শক্ত দেখায়, যার মাঝে সবসময় কঠোরতা বিরাজ করে? সিরাত চোখে হাত দিয়ে বলল, আপনি কাঁদছেন? একটু জড়িয়ে ধরবে? ঘুম আসছে না। বাকি রাতেও হয়তো ঘুম চোখে ধরা দিবে না। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের কথায় সিরাত চমকায়। বাচ্চা শিশুর মতো আবদার করছে তার কাছে। একটু আদরের আশায়, প্রশান্তির ছোঁয়ায়। সে না চাইতেও অদৃশ্য এক মায়ার টানে মাথা ঝাঁকাল। প্রমুখ সম্মতি পেয়ে দেরি কাটল না, শক্ত করে চেপে ধরে সিরাতের বুকে মাথা রেখে চুপ করে রইল। সিরাত আনমনেই হেসে নিজে নিজেই বলল, বাবাকে হারিয়ে আমি এখনও কান্না করি, কষ্ট পাই। মা বেঁচে আছে, সেও যদি কখনো হারিয়ে যায়, আমি তারা চিহ্ন রেই যাব। সেখানে আপনি অবুঝ বয়সে সব হারিয়ে বেঁচে আছেন কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ হয়তো শুনল, নয়তো শুনেনি, কিন্তু সিরাতের বুকের কাছ থেকেই মিষ্টি সুরে বলল, হয়তো তোমার জন্য। উদ্ধৃতি চিহ্ন।